18 মাসে সরকার কিন্তু 1 টাকাও কিন্তু বিনিয়োগ আনতে পারেনি। যখন এটা মব থাকে, কেওটিক অবস্থা থাকে, আইন শৃঙ্খলা ঠিক থাকে না, বাংলাদেশের কোনো বিনিয়োগকারী তো বিনিয়োগ করবে না এখানে। তাহলে বিদেশি বিনিয়োগ কিভাবে এখানে আসবে? নিয়ম নাই, শৃঙ্খলা নাই। আইন শৃঙ্খলা কেমন? ওই ঢাকা শহরের যানজটের মতো। ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টক শো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আপনারা জানেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, নির্বাচন ছাড়া দেশে এখন আর কোনো কথা নেই, শুধু নির্বাচনী আলাপই হচ্ছে সব জায়গায়। আর মাত্র মধ্যে দুদিন আছে, তারপরে শুরু হচ্ছে নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে নানা কিছু হচ্ছে। এক দল আরেক দলের বিরুদ্ধে বিশুদ্ধার করছে, বিভিন্ন জায়গায় টুকটাক সংঘর্ষ হচ্ছে। এর মধ্যে আজকে আবার দেখলাম যে বলা হয়েছে যে মোবাইল ফোন ইউজ করতে পারবে না 400 গজের মধ্যে। এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রুবায়েত ফেরদৌস। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই শুনেছেন, আমি শুরু থেকে আলোচনা করছিলাম নির্বাচন নিয়ে। আমরা একটু আলোচনা করি। কি মনে হচ্ছে আপনার কাছে, কেমন হবে নির্বাচন, কি অবস্থা এখন? না, আমার তো মনে হচ্ছে নির্বাচন ভালোই হবে এবং নির্বাচন হয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা এবং এই পলিটিক্যাল স্টেবিলিটি না আসলে ইকোনমিক স্টেবিলিটি কিন্তু আসবে না। এই 18 মাসে সরকার কিন্তু 1 টাকাও কিন্তু বিনিয়োগ আনতে পারেনি। কারণ কি? একটা কেওটিক অবস্থা না, কিন্তু তারা ভালো প্রুফ তারা দেখাতে পারছে না। বিডা থেকে শুরু করে অনেকে যারা বলেছে, কিন্তু কোনো বিনিয়োগ কিন্তু এখন আসেনি। না আসাটাই স্বাভাবিক, তাদের দোষ দিয়ে লাভ নাই। যখন এটা মব থাকে, কেওটিক অবস্থা থাকে, আইন শৃঙ্খলা ঠিক থাকে না, বাংলাদেশের কোনো বিনিয়োগকারী তো বিনিয়োগ করবে না এখানে। তাহলে বিদেশি বিনিয়োগ কিভাবে এখানে আসবে? কাজে একটা রাজনৈতিক স্থিতিশীল গভর্নমেন্ট খুবই দরকার আমাদের ইকোনমিক স্টেবিলিটি এবং প্রোগ্রেসের জন্য। আপনি যেটা বললেন যে বিনিয়োগ 1 টাকাও আসেনি, এর ফল কিন্তু অনেক। আপনি জানেন যে নতুন চাকরি হচ্ছে না। এর ফলে একটি বিশাল জনগোষ্ঠী যারা চাকরি প্রত্যাশী, তারা কিন্তু নানা ধরনের অসামাজিক কার্যকলাপ, অপরাধ, এই যে মবের কথা বললেন, এক্স্যাক্টলি, বেসিক্যালি এদের কোনো কাজ নেই, এই জন্য কিন্তু এরা এইসব। এবং এই যে 5ই আগস্টের আন্দোলনের গণঅভ্যুত্থানের অন্যতম জায়গায় তো ছিল চাকরির জন্য আসলে। কোটা মানে কি? যে আমার কোটা আমি মেধাবী, কিন্তু অন্যরা নিয়ে নিচ্ছে, আমার জব মার্কেট সংকুচিত হয়ে যাচ্ছে। এখান থেকে তো আন্দোলন শুরু হয়ে গেল। কাজে তরুণদের কথা আপনি বললেন, কর্মসংস্থান ইজ ভেরি ইম্পর্টেন্ট। না হলে এটা একটা সোশ্যাল ক্যাওসে তৈরি হয়ে যাবে আসলে বাংলাদেশে। যে কারণে একটা স্থিতিশীল, একটা লং টার্ম একটা সরকার আসতে হবে, যাকে 5 বছর ম্যান্ডেট দেওয়া হবে। তখন এটা দেশীয় বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান বড়োভাবে কাজ করা সম্ভব হবে। এবং এই সরকারকে দেখবেন যে সরকার 18 মাস আছে, সিভিল কিংবা মিলিটারি প্রশাসনও খুব বেশি সহযোগিতা করছে, এটা কিন্তু বলা যাবে না। পুলিশের জায়গাটা কাজ করছে না, একটা মোরাল অথরিটি যেটা পুলিশের, সেটা ভেঙে গেছে। আমরা যেটা পড়ি যে রাষ্ট্রের আগে কী অবস্থা ছিল, এটা টমাস হবস বলতেন যে এইরকম একটা অবস্থা যখন বলা হচ্ছে যে ইন এভরি সেকেন্ড ম্যান ইজ ইউর এনিমি, প্রত্যেক দ্বিতীয় ব্যক্তি তোমার শত্রু হতে পারে। কিল হুম ইউ ক্যান, যাকে তুমি পারো হত্যা করো। টেক হোয়াট ইউ ক্যান, যা পারো কেড়ে নাও। সেরকম একটা জায়গা কিন্তু তৈরি হয়ে আসছিল সব মিলিয়ে। কাজে একটা নির্বাচন হয়ে যাওয়া, এবং এটা যেনতন নির্বাচন কিন্তু বাংলাদেশ অ্যাফোর্ড করতে পারবে না। কারণ শেখ হাসিনার গত 3 টার্মের যে নির্বাচন, যে প্রশ্নবিদ্ধ নির্বাচন, রাতের ভোট দিনে নির্বাচন, কি আপনি একদম বৈধ বলবেন যে একেবারে আমি বললাম যে অবাধ ও নিরপেক্ষ ছিল? তারপরেও এটা তুলনামূলকভাবে একটা অংশগ্রহণমূলক ছিল বলা যায়। কিন্তু 14, 18, 24-এ যা হয়েছে, সেই জায়গা থেকে এসে একটা বাজে যেনতন নির্বাচন, ম্যানেজড নির্বাচন যারা বলছেন, এইটা বাংলাদেশ অ্যাফোর্ড করতে পারে না। যে কোনো মূলে এই নির্বাচনটা বৈধ হতে হবে, সুষ্ঠু হতে হবে, নিরপেক্ষ হতে হবে, এবং দেশে বিদেশে গ্রহণযোগ্য কিন্তু হতে হবে। এর কোনো বিকল্প আসলে নাই। প্রত্যেকটা মানুষ কিন্তু চোখ কান খোলা রেখেছে, সবার হাতে কিন্তু মোবাইল ফোন আছে আসলে। সাংবাদিকরাও ভিজিল্যান্ট, দেশি বিদেশি দেখলাম যে অসংখ্য পর্যবেক্ষক, বাংলাদেশের অনেক পর্যবেক্ষক, সবাই সতর্ক সচেতন আছে এখন পর্যন্ত। আপনি কি আশা করেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবেন, তারা দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে? সেইখানে আমার সন্দেহ আছে। আমি যেটা বলি যে ঘোড়া চালিয়ে এসে, যে আরব দার্শনিক বলেছেন, রাজ্য জয় করা যায়, কিন্তু রাজ্য শাসন করতে হয় ঘোড়া থেকে নেমে। দ্যাট ইজ দ্য টাফেস্ট ওয়ার্ক। আপনি হয়তো নির্বাচনে জিততে পারেন, জেতার পরে যখন টেবিলে বসে ঠান্ডা মাথায় আপনি যখন ডেলিভারি দিবেন, সার্ভিস ডেলিভারি, সেইটা অনেক টাফ। গুড গভর্নেন্সের যে সংকট আমাদের, এই যারা আসবে তারা কি ঢাকা শহরে যানজটের সমাধান করতে পারবে? এই যে পুরনো বাসগুলোর যে কালো ধোয়া, এই যে কুকুরের লোম উঠে যাওয়া, ঘষা খাওয়া বাসগুলা, এখানে রিপ্লেস করে তারা কি ইউরোপে আমেরিকার মতো ফ্র্যাঞ্চাইজ করা 39, 49 নাম্বার দিয়ে বাস কি তারা করতে পারবেন? ড্রাইভাররা কি ঠিক হবে? হেল্পাররা কি ঠিক হবে? সড়কের দুর্ঘটনা কি কমবে? এই যে টেসলা নামের যে গাড়িগুলো চলছে, ব্যাটারি, কোনো নিয়ন্ত্রণ নাই। আমি বলি কি, মানে ঢাকা শহরে যানজট দিয়েই
সব কিছুকে ব্যাখ্যা করা যায়। তোমার সংসার কেমন চলতে, ঢাকাটার যানজট যেরকম আমার সংসার এরকম, মানে ঠেলা ধাক্কা গোতা দিয়ে চলছে। রাষ্ট্র কেমন চলছে, ঢাকা শহরের যানজট যেরকম, নিয়ম নাই, শৃঙ্খলা নাই। আইন শৃঙ্খলা কেমন, ওই ঢাকা শহরের যানজটের মতো। কাজে এইটা আমার কাছে একটা বড় সূচক, যেই সরকারে আসুক যদি ঢাকা শহরের যানজট পরিবহনকে একটা সুশাসন আনতে পারে, সড়কে তো কোনো সুশাসন নেই, সড়কের গভর্নেন্স যারা আনতে পারবে, আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের গভর্নেন্স তারা কিন্তু আনতে পারবে। কিন্তু এটা খুবই টাফ, খুবই কঠিন। এই জন্য কী করা যেতে পারে, হোয়াট ডু থিংক? না, আমি যেটা বললাম যে একটা হচ্ছে যে ধরেন যে কোনো পরিবর্তন সংস্কারে আমরা হচ্ছে পলিটিশিয়ানদেরকে বেশি দোষ দেই, কিন্তু আমি ভেতর থেকে দেখেছি এবং টিআইবি থেকে শুরু করে অনেক গবেষণা করেছে যে মূলত সংস্কার পরিবর্তনকে যারা রেজিস্ট করে, আটকাতে চায়, বাধা দিতে চায়, এটা হচ্ছে আমলাতন্ত্র, এটা হচ্ছে বিউরোক্রেসি, বোথ সিভিল অ্যান্ড মিলিটারি বিউরোক্রেসি। এরা হচ্ছে ওই পুরনো কলোনিয়াল যে হ্যাংওভার, ব্রিটিশ পাকিস্তানের আমলা এবং বাংলাদেশের আমলা। আমরা 54 বছর ধরেই শুনছি যে আমলাতন্ত্রের বিরুদ্ধে আমরা অনেক কথা বলি, এখনো বাংলাদেশ এটা আমলা না হয়নি। এটা সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের সর্বশেষ লেখা পড়লাম, তিনি বললেন বাংলাদেশ এখন একটি 100% বিউরোক্রেটিক স্টেট, আমলাতান্ত্রিক রাষ্ট্র। যে কোনো অফিসে আপনি যান, আপনাকে 10 বার ফাইল উপরে যাবে, 10 বার ফাইল নিচে আসবে। এই বিউরোক্রেসি থেকে বাংলাদেশ কিন্তু মুক্ত হতে পারে নাই। এবং আমলারা একটা জনবিচ্ছিন্ন হয়ে পড়ে, নিজেদেরকে এলিট ভাবে, তাদেরকে স্যার বলতে হবে, বাট দে আর পাবলিক সার্ভেন্ট। জনগণের টাকাই চলে, ওই বোধটাই আমরা আনতে পারলাম না। কারণ ওই যে আমি যে ব্রিটিশ কলোনিয়াল হ্যাংওভার, ওই উপনিবেশিক ঘোরটা জানে যে ব্রিটিশের আমলা জনগণকে শাসন করে, পাকিস্তানি আমলা করতো আমাদেরকে, বাংলাদেশের আমলারা ওই মাইন্ডসেট থেকে চেঞ্জ করতে পারেনি। 24-এর 5ই আগস্টের পরে নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছে। হ্যাঁ, সেই বন্দোবস্তে কি আমলাতন্ত্র পরিবর্তনের কোনো সুযোগ আছে? সুযোগ ছিল, কিন্তু সেই নমুনা কিন্তু আমরা আসলে দেখি নাই। বরং সেই পুরনো খোল নলচের মধ্যে আমরা বলি ব্যক্তি যে ফ্যাসিস্ট, শেখ হাসিনা সে হতে পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা এইটা সর্বত্র বিরাজমান। এটা কর্পোরেট সেক্টর, এটা ব্যবসায়ী, এটা আমলা, এটা পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের মাইন্ডসেটের মধ্যে কিন্তু সেটা রয়ে গেছে। তাহলে আপনি দেখেন যে চাঁদাবাজি তো যাই নেই, বরং চাঁদাবাজির বলছে রেট নাকি বেড়ে গেছে। ভূমি অফিসে যান, জাস্ট খালি আমি ছোট ছোট সূচক দেখি যে সাব রেজিস্ট্রার অফিসে, ভূমি অফিসে যেদিন দুর্নীতি দূর হবে, বাংলাদেশের কোথাও আর দুর্নীতি থাকবে না। আচ্ছা, ওখানে বলাই আছে যে খুব বৈধভাবেই একটা মানি ধরা আছে, এটা দিতে হবে, এটা করা ঘুষও বলে না, দুর্নীতি বলে, এটা ফিক্স করাই আছে যে এই ফাইলটার জন্য সাব রেজিস্ট্রার সাহেবকে এত টাকা দিতে হবে, ভূমি অফিসে দিতে হবে। জায়েজ হয়ে গেছে, একটা ইনস্টিটিউশনালাইজড, একটা প্রাতিষ্ঠানিকরণ হয়ে গেছে, পিয়ন থেকে সেক্রেটারি পর্যন্ত দেশে কে কত টাকা পাবে, ভাগ পাবে, একটা বন্টন ব্যবস্থা হয়ে গেছে। এই অবস্থা থেকে কি আমরা মুক্তি পাবো না? খুব কঠিন। আমার যেটা মনে হয়েছে যে পলিটিক্যাল উইল, যেটা আমি দেখতে পাচ্ছি প্রধান দুটো রাজনৈতিক দলের দুজন নেতার মধ্যে, এটা বিএনপির যিনি চেয়ারম্যান হয়েছেন মিস্টার তারেক রহমান এবং জামাতের যিনি নেতা, তাদের দুজনের কথার মধ্যে কিন্তু আছে, তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চান, সুশাসন নিতে চান, কিন্তু তারেক জিয়ার যে চিন্তা, উইল, এটা তার পলিটিক্যাল পার্টির, তার কর্মী সমর্থক নেতাদের মধ্যে সংক্রমিত করতে পেরেছেন বলে আমার মনে হয় না। তাদের মাথায় এটা দিতে পারে না, তারা ওনও করে নাই। ওই যে ইয়েতে ধরেন যে আপনি ভ্রুঙ্গামারিতে কিংবা গলা চেপাতে যে বিএনপির ছোট্ট নেতাকর্মী তদবির করে, ও এটাকে কেয়ার করে না। 3 কোটি টাকা পেয়ে গেলাম, যদি আমাকে পার্টি থেকে তার বহিষ্কার করে, ওকে ফাইন, আমার টাকা তো রয়ে গেল। সো ওইটাকে সেন্ট্রাল অথরিটিকে কেয়ারই করছে না, ওই বহিষ্কার মেনে নিয়েই যতটুকু পাওয়া সম্ভব সেই নগদে বিশ্বাস করছে, বাকির খাতা শূন্য থাক। আপনি যে দুর্নীতির কথা, চাঁদাবাজির কথা বললেন, বরং অনেক দল দেখা যায় একে অপরকে ঘায়েল করার জন্য এই টার্মটা ইউজ করে, বাট আদৌ আপনি সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখবেন যে পরস্পর বিরুদ্ধে আক্রমণ করছে, বাট এটি কি কোনো ভালো রেজাল্ট দিবে, বা আন্তরিকতা নিয়ে আপনি কতটুকু এইটা দিবেন? আমি দেখেছি যে হয়তো একটু মাঝারি লেভেল নেতা কর্মীদের মধ্যে এটা হচ্ছে, কিন্তু যেটা পার্টির প্রধান, দুই পার্টির প্রধান কিন্তু অন্য পার্টির নাম নিয়েও খুব বেশি কুৎসা বলছেন আমি দেখেছি, ব্যক্তিগতভাবে নামও নিচ্ছে না। একটা শালীনতা, একটা রুচিবোধ কিন্তু মিস্টার তারেক রহমান এবং শফিকুর রহমান দুজনের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি আসলে সেই লেভেলে, মানে বিলো দ্য বেল যেটা আমরা বলি, মা মাসি তুলে গালি দেওয়া, ইয়ে করা, সেই জায়গায় কিন্তু যায়নি আসলে। ইভেন আপনি যদি নির্বাচনী সহিংসতার কথা বলেন, এতে 10 থেকে 15 জন মানুষ মারা গেছে, আহত সব মিলে সর্বোচ্চ 15 বলা হচ্ছে তফসিল ঘোষণার পরে। সেইটাও আমার কাছে মনে হয় যে খুবই সহনীয়। বাংলাদেশের মতো জায়গায় এরকম একটা ডেসপারেট অবস্থায় যে নির্বাচন হচ্ছে, যে কোনো মূল্য ক্ষমতায় যেতে হবে, সেই তুলনায় আমার কাছে খুবই সহনীয় মনে হচ্ছে। কুৎসা, কাদা ছুড়াছুড়ি সব লেভেলই খুব ভয়ঙ্কর মাত্রায় চলে গেছে বলে আমার মনে হয় না। আপনি তো চমৎকার বলেছেন। আমার আরও একটু জানতে চাই যে আসলে অনেকেই বলেন যে
সীমান্ত দিয়ে অস্ত্র আসছে, তারপরে ধরুন যে অস্ত্রগুলো লুট হয়েছিল 5 তারিখ বা 5 তারিখের পরে, সেগুলো কিন্তু উদ্ধার হয়নি। এবং যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি বলেছেন কিন্তু যে অস্ত্র ব্যবহার হবে না। তারপরেও আপনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সেইটা তো একেবারেই নাই। আমি যেটা বললাম যে 18 মাস এই যে মানুষ যে নিজেরা নিয়ন্ত্রণে থেকেছে, এটি একটা বড় ব্যাপার। এটার কারণ হতে পারে কি, মানে এটা যদি 20 বছর আগে হতো, আমার যেটা মনে হয় একটা সিভিল ওয়ার হয়ে যেত, আমি আপনি বাসায় থাকতে পারতাম না, আমাদের ডাকাতি হয়ে যেত, খুন হয়ে যেত। এক ধরনের অর্থনৈতিক নিরাপত্তা মানুষের মধ্যে কিছুটা আছে বলেই পুলিশ না থাকার পরেও, থানা কাজ না করার পরেও আমরা মোটামুটি কিন্তু 18 মাস বেঁচে ছিলাম এবং ঠিকমতো কাজকর্ম করতে পেরেছি। সরকার ছিল না, তারপরেও কিন্তু সেরকম হয় নাই। এটা আপনি যা নিউ ইয়র্কে একবার 1 ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না, পুরো শহরে লুট, ডাকাতি, ধ্বংসন সব শুরু হয়ে গেছে। তার মানে আমি যেটা বললাম যে মানুষের মধ্যে এক ধরনের সেলফ রেগুলেশন, আত্মনিয়ন্ত্রণের জায়গাটা ছিল দেখে এই 18 মাস আমরা বেঁচে গেছি। ভালো গভর্ন করার একজন লিডার দরকার, খুব দরকার, খুব দরকার, খুব আমরা কি দরকার। পাবো নেক্সট নির্বাচনের মধ্যে দিয়ে? আমরাও তো লিডার পাবো। আমি যেটা বললাম যে সেই লিডার যা চান, তার উইলটা ওই আমলাতন্ত্রকে, ওই ব্যবসায়ীকে, ওই কর্পোরেটের মধ্যে তিনি সেটাকে ছড়িয়ে দিতে পারবেন কিনা, ট্রান্সমিট করতে পারবেন। একটা হচ্ছে আপনার চিন্তা, আপনার আইডিয়া, কিন্তু এটাকে বাস্তবে ট্রান্সলেট করতে হবে, মানে আপনাকে রিয়েলিটিতে এটাকে বাস্তবায়ন করতে হবে। দ্যাট ইজ দ্য টাফেস্ট পার্ট। এটা খুব কঠিন। আমার ব্যক্তিগত সদিচ্ছার সত্যি কোনো অভাব না আমার মনে হয়েছে 2 নেতার কথা শুনে। তারা কি আদৌ এটাকে পারবেন কিনা বাস্তবায়ন পর্যন্ত নিয়ে যেতে, খুবই কঠিন ব্যাপার। আরও একটি ব্যাপার কঠিন, অনেকেই বলছেন যে 3টি দল যে ইশতেহার দিয়েছে, বিএনপি, জামায়াত এবং এনসিপি, অন্য দলগুলো দিয়েছে, বাট এই 3টি দলই এখন আলোচনায় আছে। ইশতেহারে তো ভালো ভালো কথা বলা হয়েছে, এগুলো কি পূরণ করতে পারবে? এটি ইশতেহার এবং পলিটিশিয়ানদের কথা মানুষ খুব কম বিশ্বাস করে বাংলাদেশের বাস্তবতায়। আমরা দেখেছি ইশতেহার হচ্ছে একটা রাজনৈতিক দল জনগণের সঙ্গে একটা সোশ্যাল কন্ট্রাক্টে আসে, যে আমি যদি ক্ষমতায় যাই, তোমার সঙ্গে আমি প্রমিস করলাম, এগুলো আমি বাস্তবায়ন করব। তো আমরা দেখি যে ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে যখন সিংহাসনের হাতলে হাত রাখে, এটা কর্পূরের মতো উড়ে যায়। প্রমিস বিকেম ফলস প্রমিস। সো ইশতেহারগুলো আমার মনে হয় না মানুষও বিশ্বাস করে না, এবং যে পলিটিক্যাল পার্টিগুলো দেয় তারাও বিশ্বাস করে না, এবং কোনোদিন খুলেও দেখে না। আগের সরকারগুলো তো আমরা দেখেছি ইশতেহার কোনোদিন খুলেও আসলে দেখেনি। তো এখন যেটা মনে হয় যে 5 তারিখে গণ অভ্যুত্থানের পরে যে সরকার আসবে, যেখানে প্রায় 1,500 মানুষ নিহত হয়েছে, 31,000 মানুষ পঙ্গু হয়েছে, 4,000 মানুষ অন্ধ হয়ে গেছে চিরতরে, কারো 1 চোখ, কারো 2 চোখ, এইরকম একটা ভয়ঙ্কর রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা আসবেন, একটু হলেও তাকে সমঝে চলতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ না হলে ওই স্টুডেন্ট বলেন, জনতা বলেন, দে আর ভেরি অর্গানাইজড এবং সোচ্চার, সচেতন, প্রত্যেকের মোবাইল ফোন আছে, সবাই ইউটিউবে দেখে। আর বাংলাদেশের গ্রামের লোকও মূল্যস্ফীতি নিয়ে কথা বলে এখন। আমি দেখছি পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলে, যে কোন দেশের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক কী হবে, চায়ের টেবিলে কথাগুলো হয়। কাজে খুব সতর্ক না হলে 5 বছর পার করাটাই সেই সরকারের জন্য খুবই কঠিন হবে। আমি মনে এটা খুব ইম্পর্টেন্ট, এই চাপে রাখাটা। মোবাইল ফোন সবাই দেখেন, সরকার নির্বাচন কমিশন যে মোবাইল ফোন 400 গজের মধ্যে চালানো নিষিদ্ধ করেছে, এটি কি নির্বাচনের প্রভাব পড়বে? আপনি আমার তো মনে হয় যে একদম বুথ কেন্দ্র ছাড়া বাকি জায়গায় মোবাইল ফোনটা ওপেন রাখা উচিত ছিল। কারণ এটি কিন্তু একদম ভিজিলেন্সের কাজ করবে, যে কোনো ধরনের কারচুপি করা, কোনো একটা ফলস হয়তো ভোটারকে নিয়ে যাওয়া, জেনুইন ভোটার কিনা, সব কিছুর ক্ষেত্রে কিন্তু এক ধরনের সতর্ক কিন্তু সবাই ভয়ে কাজ করে, যে ভিডিও হচ্ছে, আমার ছবি তোলা হচ্ছে। কাজে আমার মনে হয় বুথ কেন্দ্রের যেটা গোপন জায়গা, যেখানে সে ব্যালটে সে সিলটা দিবে, এছাড়া বাকি জায়গাগুলো যত বেশি ওপেন থাকতে পারে, যত বেশি ট্রান্সপারেন্ট থাকতে পারে, সেই জায়গাটা দরকার। কিন্তু নির্বাচন কমিশনে কিন্তু অনেকগুলো মানে ত্রুটি আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখেন যে পাসা নামে একটা ইয়েকে দিয়েছে পর্যবেক্ষক, ভুয়া একটা অফিস, তাকে 10,000 দিয়েছে। টোটাল পর্যবেক্ষক যত হবে তার প্রায় 20% একটা সংস্থাকে দিয়েছে, যাদের একটি রুম আছে শুধু। এক্স্যাক্টলি। এবং তাদের সম্পর্কে এর আগে অনেক ধরনের ফ্রড, করাপশনের অনেক ধরনের কেস আছে। এটা 24 সালে হয়েছিল কি, আবেদ আলী বা এরকম একজন? না, এটা আমার অবাক লাগছে। ধরেন যে এটা একজন সাংবাদিক খুঁজে বের করলো, তো নির্বাচন কমিশনের কি কোনো তদন্ত থাকবে না? কাকে আমি 10,000 জন পর্যবেক্ষক নেওয়ার অনুমতি দিলাম? এবং অভিযোগ আছে কিন্তু একজন উপদেষ্টার বাড়ি কাছে তার বাড়ি। এক্স্যাক্টলি, আমি সেটাই বললাম যে সরকার বলি, নির্বাচন কমিশন বলি, তাদের যে গাটস, তাদের যে মোরাল অথরিটি, সেটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না। এবং আপনি জানবেন যে আমরা শুধু মানে ক্যান্ডিডেটদের আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, আমি একটু বলবো যে ভোটারদের লেভেল প্লেইং ফিল্ডে কেউ কথা বলছে না। আমি কয়েকদিন আগে রাউজান গিয়েছিলাম, প্রায় 10 থেকে 12টা বাড়ি হিন্দুদের বাইরে থেকে সিট কিনে লাগিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং কাউকে কিন্তু মারতে চায় না, ওরা কোনো লুটপাট করতে চায় না, ভয় দেখাতে চেয়েছে।
এইখানে আমি যে দেখলাম ওখানে পুলিশের কোনো ফাঁড়ি থেকে কিচ্ছু কিন্তু না, এখানে প্রশাসন থেকে লামসাম একটা দিয়ে চলে গেছে। তারপর মিরেশ্বরে গেলাম, সেখানে দিনে 3টার সময় আগুন দিয়ে চলে গেছে। নির্বাচনী কাজে গেছিলেন? না, আমি যেহেতু মানবাধিকার নিয়ে কাজ করি, যেখানে বিশেষ করে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুরা আক্রান্ত হয়, এইটা আমি গত 20-25 বছর থেকে আমার শিক্ষকতার বাইরে তাদের পাশে যাওয়ার চেষ্টা করি, যে আপনারা একা না, আমরা আপনাদের পাশে আছি, দাঁড়াচ্ছি, একটু মিডিয়াতে ফোকাস করে আপনাদের মাধ্যমে যেন সরকার নড়ে চড়ে বসে, এবং যারা উপদেষ্টা তাদেরকে এইগুলা লিঙ্কগুলো দিই, ইউনোকে যেটা কথা বলি, একটু যদি তো তাদের কোনো কাজ হয় আর কি আমাদের এই চিৎকার চেঁচামেচিতে। কিন্তু আমি দেখলাম যে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে না যে হিন্দু ভোটার যারা আছেন, জাতিগত সংখ্যালঘু যারা আছেন, প্রান্তিক যারা আছেন, নারী যারা আছেন, তারা নিরাপদে ভোট দিতে পারবেন এবং ফিরে এসে তাদের নিরাপত্তা দিতে হবে। আমরা কিন্তু এর আগে অনেকবার দেখেছি। আপনি কি ভাবছেন পারবেন? সেই ভয় আমার আছে। আজকে আমি কিন্তু মানববন্ধন থেকে আসলাম, আপনার এখানে আসার আগেই একটা মানববন্ধন, যেখানে টিআইবির ইফতেখার ভাই ছিলেন, শামসুল হুদা ভাই ছিলেন, দেবপ্রিয় দা ছিলেন, আমরা এইটি নিয়েই দাঁড়িয়েছিলাম সংসদ ভবনের সামনে, যে নির্বাচন কমিশন এবং সরকারকে এই নিশ্চয়তা দিতে হবে যে এই সংখ্যালঘু মানুষরা নিরাপদে ভোট দিতে পারবেন, এবং ভোট দেওয়ার পরে তারা যেন আক্রান্ত না হয়। তাদেরকে দুইভাবে আক্রমণ করা হয়, যদি না যায় কেন্দ্রে, বলে তুমি বিশেষ পলিটিক্যাল পার্টির লোক নির্বাচন বয়কট করছো, আর ভোট দিয়ে আসার পর যদি ওই প্রার্থী পান না হয়, বলতে তাহলে আমার উল্টো দিকে তুমি কাউকে ভোট দিয়েছো, তাদের বাড়ি ঘর আগুন দিয়ে। দুর্ভাগ্য, এই একটা ডাবল ডিলেমা এবং প্যারাডক্সের মধ্যে কিন্তু আমাদের এই যারা মাইনরিটি। আপনি হিন্দু মাইনরিটি ভোটারদের কথা বললেন, এবং আওয়ামী লীগের একটি বড় ভোট ব্যাংক আছে বাংলাদেশে, জানেন। গণমাধ্যমের রিপোর্ট এসছে যে বিএনপি এবং জামাত ইসলামী দুই দলই আওয়ামী ভোট টানার চেষ্টা করছে, যদিও দিল্লি থেকে বলা হয়েছে নো ভোট নো ভোট। তারপর সাধারণ মানুষ যারা আছে, যারা সাধারণ আওয়ামী লীগের সমর্থক, যারা ধরুন নানা ধরনের দুর্নীতি, তারপরে অ্যানার্কি সৃষ্টি, এগুলো যারা করেনি, যারা দেশে আছে এখনো, ধরুন আওয়ামী লীগে এত ভোটার বাইরে গেছে কত, 20,000 30,000, বাকি বেশিরভাগই রয়ে গেছে। এই ভোটগুলো কোথায়, কোন দিকে যেতে পারে? অনেকে বলছে 30 থেকে 35% হতো, যেটা আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের কর্মসূচি কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারতো, এটা কোর্টের মাধ্যমে এটা বিচার হয়ে যে আওয়ামী লীগ পার্টি হিসেবে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত, সেই কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, কিন্তু সেটা কিন্তু হয়নি। এটা এক্সিকিউটিভ অর্ডারে, ওইটাও এক ধরনের শাহবাগে দাঁড়িয়ে যেভাবে করা হয়েছে, সেটাকে আমরা অনুমোদন করি না। আসলে আমার কাছে মনে হয় প্রসেসটা আসলে প্রশ্নবিদ্ধ। এইভাবে না করে একটা আদালতের মাধ্যমে আসলে এটা হতো লিগ্যাল বেসিসটা অনেক বেশি শক্ত হতো। কাজে আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক কর্মী, তাদের তো কাজ করার অধিকার আছে, তাদের বাংলাদেশের নাগরিক থাকার অধিকার আছে। যারা হচ্ছে মাস্টার মাইন্ড, যারা যে হত্যা অপরাধের সঙ্গে যুক্ত, তাদের বিচার করতে হবে। কাজে এই ভোটারের একটা বড় অংশ আমার মনে হয় তারা কেন্দ্রে যাবে না। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, আমাদের পরিচিত অনেকেই আছে সাধারণ সমর্থক যারা, তারা খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না। যারা যাবে তাদের একটা বড় অংশ, তারা জামাত সম্পর্কে তারা মনে করছে এটা খুবই একটা ধর্মান্ধ, একটা সাম্প্রদায়িক, একটা মৌলবাদী সংগঠন, কোট আনকোট তাদের ভাষায়, তারা অতটা দিতে চায় না। এটা ঢাকা ইউনিভার্সিটি ডাকসুতে আপনি দেখবেন সব জায়গায় হেরে গেছে, ছাত্রদল পার হয়েছে কোথায়? জগন্নাথ হলে। জগন্নাথ হলে কারা থাকে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছেলেরা থাকে। কাজে এই মডেলটা জাতীয় নির্বাচনে হতেও পারে যে বেশিরভাগ ভোট তারা হয়তো বিএনপিকে দিতে পারে, এন্টি জামাত দিতে পারে, মানে দুজনেই তাদের কাছে শত্রু, মানে কম শত্রুকে, কম খারাপকে, লেস ইমপারফেক্টকে, লেসার ইভলকে, তাকে সে বেছে নিতে পারে বলে মনে হয়। আমার জরিপও আমি দেখলাম, তারা বলেছে আওয়ামী লীগের যত ভোট যাবে ভোট দিতে, তাদের 48% তারা বিএনপিকে বেছে নিতে পারে, এরকম একটা বক্তব্য দেখলাম। আমার কাছে মনে হয় জরিপটা আপনি কাছাকাছি আমার চিন্তার সঙ্গে পড়ান। হ্যাঁ, তো তরুণদের মেন্টাল মেকআপ কি চেঞ্জ হয়ে গেছে? এই যে মব কথা বললেন, মবের কথা বললেন, এই যে পত্রিকা অফিসের সামনে গরু জবাই, পত্রিকা অফিস ঘোষণা দিয়ে জ্বালিয়ে দেওয়া, তারপরে প্রগতিশীল প্রতিষ্ঠান ছায়ানট, তারপরে উদীচি পুড়িয়ে দেওয়া, আমাদের দেশের তরুণদের কি একটু মেন্টাল মেকআপ চেঞ্জ হচ্ছে? আপনি তো একটা বিশ্ববিদ্যালয়, আমি আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিয়েই আমি বুঝি, স্টুডেন্টদের দিয়েই বুঝি, আমি পুরো বাংলাদেশ ঘুরে বেড়াই, সেখানে আমি দেখি যে গত 20-25 বছরে একটা ধর্মান্ধতা, ধর্ম ভালো জিনিস, আমার বাবা মা দুজনেই ধর্ম চর্চা করেন, আমার বাবা হজ করে আসেন, কিন্তু ধর্মান্ধতা যেটা, একটা উগ্রতা, সেটা কিন্তু বেড়েছে মানুষের শব্দচয়নে, ভাষা ব্যবহারে, পোশাকে, নানান জায়গায় আমি দেখেছি যে এক ধরনের টলারেন্স কিন্তু কমে গেছে, এবং বাংলাদেশকে একটা মনোলিথিক রাষ্ট্র বানানোর চেষ্টা। মনোলিথিক মানে হচ্ছে কেবল মুসলমানের রাষ্ট্র, তা কোন মুসলমান, ওর ভাষায় যেটা মুসলমান। বাংলাদেশে যে নানান রকম ইসলাম আছে, যেমন কেউ মাজারপন্থী আছে, কেউ এক্স্যাক্টলি, হ্যাঁ, কেউ হয়তো সুফিপন্থী আছে, এখানে শিয়া থাকে, সুন্নি থাকে, নানান রকম থাকে, কিন্তু একরকম একটা ওয়াহাবি একটা ইসলাম, যেটা
একটা মনোলিথিক ব্যাখ্যা দিতে চায়, সেই রকম একটা বাংলাদেশ, এটা আমি স্টুডেন্ট, তরুণ, এদের সবার মধ্যে দেখছি যে আমার ইসলামটাই বেস্ট ব্যাখ্যা, দিস ইজ দ্য ফাইনাল। আরও যে অন্যরকমও ব্যাখ্যা থাকতে পারে সেটা তারা নিতে চাচ্ছে না, ফলে টলারেন্সের খুব অভাব হয়ে গেছে। আপনি খুব ভালো পয়েন্ট ধরেছেন। আমরা যেটা বলি যে ডেমোক্রেসি একটা সরকার ব্যবস্থা, রাইট, তার চেয়েও বড় ডেমোক্রেসি হচ্ছে একটা মূল্যবোধ, একটা ভ্যালুস, এবং সেই মূল্যবোধের মূল কথা হচ্ছে পরমত সহিষ্ণুতা, টলারেন্স, যে আমি তোমার সঙ্গে দ্বিমত করতে পারি কিন্তু তোমার কথা বলতে দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি। ভলতেয়ারের কথা, দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এটা ক্লাসে কিন্তু আমি বলি আসলে, কিন্তু আমি নিজেই ক্লাসে কিন্তু অনেকখানি সেন্সর করি। আমি আগে যেভাবে কথা বলতাম সমাজ নিয়ে, ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে, আমি দেখি আমি নিজে সেলফ সেন্সর, যেমন সাংবাদিক আপনার সেলফ সেন্সর, আমি কিন্তু ক্লাসে সেলফ সেন্সর। ইভেন আমাদেরকে বলা হয় যে একাডেমিক ফ্রিডম পার্লামেন্টের এমপিদের চেয়ে তো একাডেমিক ফ্রিডম অনেক বেশি। না হলে গ্যালিলিও বলতে পারতেন না যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। গ্যালিলিওকে সবাই বিশ্বাস করতো কি পৃথিবীর চারদিকে সূর্য ঘুরে, বাইবেলের সঙ্গে সে চ্যালেঞ্জ করে তার উল্টোটা প্রমাণ করেছিল। এই জন্য বলে একাডেমিক ফ্রিডমটা এমপি, পার্লামেন্ট এদের চেয়ে তো অনেক বেশি, কারণ জ্ঞান হচ্ছে মুক্ত জায়গা, না হলে পৃথিবী এখনও উল্টো দিক থেকে ঘুরতো গ্যালিলিও না আসলে। কিন্তু আমি নিজে দেখলাম যে এই একাডেমিক ফ্রিডম আমার কাছে মনে হচ্ছে অনেকখানি সংকুচিত। কেবল আমি না, আমার যারা কলিগ, আমি তাদের সঙ্গে কথা বলি, তারাও মনে করছেন যে মন খুলে তারা একাডেমির যে চর্চা, মুক্ত বুদ্ধির চর্চা, এটা তো খুব বিপজ্জনক, খুব বিপজ্জনক। এটা একটা বদ্ধ জায়গায় ক্রিয়েটিভিটি বলেন, সাহিত্য, কালচার, এগুলো আদৌ হবে কি না। এবং আপনি সামাজিক মাধ্যমগুলো দেখলে দেখবেন শুধু ধর্ম নিয়ে পোস্ট দিচ্ছে ইয়াং ছেলে মেয়ে। যখন তারা একটা ভালো সিনেমা দেখবে, ভালো একটা খেলা দেখবে, বা একটি ক্লাসিক বই পড়বে, এসব বাদ দিয়ে সবাই ধর্ম নিয়ে নানা পোস্ট দিচ্ছে। তো এই অবস্থার অবসান কিভাবে করা যেতে? এটা একটা বড় চ্যালেঞ্জ। আমি যেটা বললাম, এটা তো কেবল পলিটিক্যাল পার্টি কিংবা রাষ্ট্রের মধ্যে না, এটা সমাজের মধ্যে ছড়িয়ে গেছে, গ্রামগঞ্জ থেকে শুরু করে। এটা হয়তো আমাদের অনেকে মিডল ইস্টে যায়, তারা ওইখান থেকে যখন আসে ওই ইডিওলজি নিয়ে কিন্তু তারা আসে, এবং হচ্ছে আমাদের ইউটিউবগুলো থেকে শুরু করে নানান ধরনের বয়ান কিন্তু থাকে, এবং এগুলোকে মানুষকে ইনফ্লুয়েন্স করে। তা আমার ওভার দ্য ইয়ার্স এই যে ধর্মান্ধতা এবং অন্য ধর্মকে টলারেট না করা, নিজের ব্যাখ্যাকে বেস্ট মনে করা, আপনি যে বলেন মাজার পুড়িয়ে দেওয়া, একজন মাজার আমরা দেখেছি তাকে লাশও পুড়িয়ে দিয়েছে, অনেক সুফি তাদেরকে আক্রমণ করা হয়েছে, বাউলকে আক্রমণ করা হয়েছে, দীপু দাসকে আমরা দেখলাম যে ভালুকাতে মৃত্যুই শেষ, মৃত্যুর পরে তার আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে একটা সহিষ্ণুতার খুব অভাব, আসলে টলারেন্সের খুব অভাব। সেটা কিন্তু যে সরকারি আসুক না কেন, সমাজের মধ্যে এই টলারেন্সের চর্চাটা, এটি শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ফ্যামিলি পর্যায়ে নানান জায়গায় এটা কিন্তু করতে হবে। এবং আপনি যেটা বললেন যে বাংলাদেশ সমাজের মধ্যে গান থাকতে হবে, ছবি থাকতে হবে, নাটক থাকতে হবে, শিল্প থাকতে হবে, চারুকলা থাকতে হবে। কিন্তু আমরা দেখেছি যে অনেকে শাহবাগে এসে বলতেছেন যে না, চারুকলা ডিপার্টমেন্ট রাখা যাবে না, আর্টস ফ্যাকাল্টিতে নাট্যকলা, সঙ্গীত এগুলো রাখা যাবে না। এটা কিন্তু এই দক্ষিণপন্থা, উগ্র দক্ষিণপন্থা যে উত্থান, এটা কিন্তু অনেকের মতো আমরা কিন্তু শঙ্কিত যে তাহলে কি এটা আফগানিস্তানের মতো হবে? এটাকে তালেবানে যেটা বলছে যে একটা মেয়ে স্কুলে যেতে পারবে না, তাদেরকে স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। স্ত্রীদের কোন ডাক্তার দেখবে যদি তারা পড়াশোনা করতে পারে? এইটি তো এর আগে একজন হুজুর বলেছিলেন, আপনার মনে আছে কিনা, তিনি বলেছিলেন যে মেয়েরা শুধু মেয়ে ডাক্তার দেখাবে। তারপরের বাক্য তিনি বলেছেন যে মেয়েরা ক্লাস 4 পর্যন্ত পড়বে। আমার প্রশ্ন হচ্ছে ক্লাস 4-এ পড়লে কি মেয়ে ডাক্তার হতে পারে? আমি ওনার বক্তব্য দিয়েও আপনি ওনাকে তাহলে কন্ট্রাডিক্ট করেন, ক্লাস 4-এ এসে ডাক্তার কোথায় পাবে আসলে? 21 শতকে এসে আপনি দেখবেন যে যেখানে ইসলামের উৎপত্তি, আমাদের নবীজির যেখানে জন্ম এবং মৃত্যু, সৌদি আরবে সেই মেয়েরা গাড়ি চালানোর অনুমতি পেয়েছে, তাদের ভোটাধিকার দেওয়া হচ্ছে, তারা মেয়র হতে পারছে। একটা সৌদি নারী দেখলাম এভারেস্ট জয় করেছে। তারা যখন ওপেন আপ হচ্ছে পুরো পৃথিবীর কাছে 21 শতকে, আমরা বেগম রুকিয়ার সে বিখ্যাত বই অবরোধ বাসিনী আবার কি আটকাতে চাই? এই আটকানোর জন্য কিন্তু দেখবেন একটা পলিটিক্যাল পার্টিতে আমি অবাক হয়েছি, একজন নারীকে সে খুঁজে পায়নি নমিনেশন দেওয়ার জন্য। অদ্ভুত ব্যাপার এটা। তার দলে কিন্তু কর্মী আছে, নারী কর্মী আছে, নারী সমর্থক আছে, একজনও পাবে না। এবং সে তো আল জাজিরা ইন্টারভিউ বলেছে যে নারী আমির হতে পারবে না। অদ্ভুত ব্যাপার। নারী প্রধানমন্ত্রী হচ্ছে, নারী রাষ্ট্রপ্রধান হচ্ছে, পাইলট হচ্ছে, পৃথিবী চালাচ্ছে, একটা পলিটিক্যাল পার্টির প্রধান হতে পারবে না 21 শতকে। এটা আমার কাছে খুব অদ্ভুত মনে হয়েছে আসলে। তবে তার সততাকে আমি করি, সে বলেছে, ক্লিয়ার করেছে, লোকচাপা করে নাই যে তার পক্ষে তাদের ইডিওলজিতে সম্ভব না এটা। নারীর 5 ঘন্টার কথা বলছে, এটি কেমন? না, এটাও তো বললাম যে গার্মেন্টসের যে 45 লক্ষ নারী কাজ করে, এই 5 ঘন্টা যদি কাজ করেন, কোনো মালিক এই মেয়েদেরকে নিতে চাইবে? আজকে আমি যে সমাবেশে ছিলাম সেখানে গার্মেন্টসের একজন নারী নেত্রীও ছিলেন, তিনি নিজেকে এটা অপোজ করলেন। এই 5 ঘন্টার নামে নারীদেরকে ঘরের মধ্যে অবরোধ বাসিনী করার একটা ফর্মুলা, এই শব্দটা ব্যবহার করতে চাচ্ছিলাম, নারীকে আবারও আটকে ফেলার একটা চেষ্টা। এটা 21 শতকে হবে না।
আমি যেটা বললাম যে এই থিওলজি ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে, থিওক্রেসিকে ব্যবহার করে আপনি হয়তো কিছুটা ভোট বেশি পেতে পারেন ইমোশনালি মানুষকে চার্জ করে, কিন্তু এইটিতে টিকে থাকা যাবে। ইজিপ্টে আপনি দেখেছেন যে আসছিল ব্রাদারহুড, জি সিসি চলে আসছিল কিন্তু টিকতে পারেনি কিন্তু আসলে। তারপরে হচ্ছে আপনি দেখেন আফগানিস্তানে খুব স্ট্রাগল করছে, তারপর সিরিয়াতে খুব বেশি সুবিধা করতে পারছে না, কারণ আপনি কি এখন রাষ্ট্র শুধু রাষ্ট্রের মধ্যে থাকে না, ইন্টারন্যাশনাল অনেক প্লেয়ারের সঙ্গে আপনাকে কিন্তু কাজ করতে হয়, সেখানে কর্পোরেশন ইকোনমি, সেখানে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, তার সঙ্গে আপনাকে ডিল করতে পারতে হবে। কাজে এই ধর্ম থিওলজি দিয়ে এই বাংলাদেশের মধ্যে থেকে খুব বেশি দূর যাওয়া যাবে বলে আমার মনে হয় না। আপনি দেখুন মাত্র 3.89% নারী প্রার্থী দিয়েছে এবং 30টি দল কোনো প্রার্থী দেয় না। বিএনপিকে নিশ্চয়ই আমরা কম করে হলেও ধন্যবাদ জানাবো, তারা অন্তত 10 জন দিয়েছে, কিন্তু আরও বেশি দেওয়া উচিত ছিল আসলে। জি জি জি। তো এই নারী প্রার্থী কেন দিচ্ছে না? যে দলের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন, তাই না, সেই দল থেকে তো আমরা অনেক বেশি নারী আশা করেছিলাম আসলে। ওই বললাম না যে পুরো একটা পেট্রিয়ার্কিক্যাল, একটা পুরুষতান্ত্রিক মাইন্ডসেট কিন্তু সমাজের মধ্যে আছে, এবং এর সঙ্গে যখন ধর্মান্ধতা যোগ হয়েছে, ধর্মান্ধতা এবং পুরুষতন্ত্র মিলে নারীর জন্য যুদ্ধটা অনেক টাফ হয়ে গেছে। এই যে পুরু মৌলতন্ত্র আমরা বলি, পুরুষতন্ত্র আর মৌলতন্ত্র মিলে পুরু মৌলতন্ত্র, পুরু মানে আবার মোটা, আচ্ছা, মানে খুব মোটা একটা দেয়াল দাঁড়িয়ে গেছে নারীর জন্য। এটাকে ব্যবহার করা হচ্ছে এবং নারীকে প্রান্তে, আপনি দেখবেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রচুর নারী অংশ নিয়েছিল, তারা কোথায়? বলছে তারা ইনভিজিবল হয়ে যাচ্ছে, বেশিরভাগই এবং আপনি দেখুন এই যে জুলাই আন্দোলন যারা করেছে সবাই করেছে, তারপরে যে ছাত্ররা ছিল তারা একটি দল করেছে এনসিপি, আপনি জানেন, যে সেখানে যারা আলোকিত নারী যারা ছিলেন তারা কিন্তু সব সরে সব বেরিয়ে গেছে। সবচেয়ে আফসোস এইটা, খুব এনলাইটেন্ড, পড়াশোনা জানা, খুব ভালো মেয়েরা ছিল, এবং তারা গেছে কেন? ওই একটা ধর্মান্ধ উগ্র গোষ্ঠীর সঙ্গে তাদের ঐক্য, রাজনৈতিক ঐক্য হওয়ার ফলেই তারা চলে গেছে। যে রাজনৈতিক দল মনে করে যে নারী প্রধান হতে পারে, ও তো প্রধান হতে চায়, ওর তো সেই যোগ্যতা আছে, আপনি কোথায় আটকে রাখবেন? স্কাই ইজ দ্য লিমিট, তাই না? স্কাই ইজ দ্য লিমিট। অক্সফোর্ডের মেয়ে, ও কি প্রধান হবে না? ও তো প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখতেই পারে। তা আপনি বলছেন না, তার পার্টিগতভাবেই প্রধান হওয়ার কোনো সুযোগ নাই, তখন তো সেভাবে তার সম্ভাবনা আটকে যাচ্ছে। আমি তো মনে করি ডেভেলপমেন্টের সংজ্ঞা হচ্ছে যে আমার যে সুপ্ত প্রতিভা, আমার যে সক্ষমতা, এইটা বিকাশে আমার রাষ্ট্র কতটা প্যাট্রোনাইজ করতে পারে, কতটা পৃষ্ঠপোষকতা করতে পারে। সারা পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আমরা কিন্তু পেছনের দিকে। আমি এটা বললাম যে যেগুলো খুবই পেছনে ছিল, কাতার, কুয়েত, সৌদি আরব, তারা নারীদের সক্ষমতার জন্য নানান রকম প্রকল্প নিয়ে হাজির হচ্ছে, আর আমরা উল্টো, আমার কাছে মনে হয় এটা খুব বেশি দূর যেতে পারবে না। আপনি ইরান দেখেন, ফেল করে যাচ্ছে। 40 বছর হলো ইরান যে থিওলজিক্যাল স্টেট, মানুষের ইকোনমিক অবস্থা, কর্মসংস্থান এবং নারীরাই, আপনি যার মাসা আমানি থেকে শুরু যে রিভলভ করেছে, ইরান কিন্তু খুব ফ্রেজাইল, যে কোনো সময় এই রেজিম কিন্তু ফেল করে যেতে পারে। কাজে থিওলজি 40 বছর পরেও টিকে থাকার সক্ষমতা অর্জন করতে পারছে না। তাহলে এই আপনি নিশ্চয়ই, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একই সময় ছিলাম, আপনি ফলো করেছেন যে আমাদের সময় যেসব মেয়েরা ছিলেন যারা পড়তো আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে, কিন্তু বোরখা পরা খারাপ কিছু না, বা হিজাব দেওয়া খারাপ কিছু না, কিন্তু তখন কিন্তু আমরা দেখিনি, 1-2 জন দেখতাম, নিশ্চয়ই আপনার মনে আছে। এখন আমি দেখলাম যে মোটামুটি 70-80% আছে। এই চেঞ্জটা কেন হলো বলে আপনি মনে করেন? আমি ওই যে বললাম যে গত 20 বছরেই কিন্তু এটা হয়েছে। এটা নানান ফর্ম, বললাম যে এটা মিডল ইস্টের প্রভাব থাকতে পারে, আমাদের ইউটিউবে নানান ধরনের বক্তব্যের মধ্য দিয়ে। ইচ্ছে করে করিয়েছে, আপনার কি মনে হয় যে মানুষের মনোজগতের ইচ্ছা করে না? এটা হিস্টোরিক্যাল ব্যাখ্যাও আছে। এটা হচ্ছে আমার মনে হয় যে ওই যুক্তরাষ্ট্রে যখন টুইন টাওয়ার ভেঙে ফেলা হলো সেই 9/11-এ, তারপর থেকে দেখবেন যে পুরো পৃথিবীব্যাপী একটা ধর্মের জোয়ার আমি দেখতে পাচ্ছি, এবং সেটা ভারতবর্ষ যদি বলেন একটা হিন্দুত্ববাদী জোয়ার আছে এখানে, ওয়েস্টার্নে দেখবেন যে ইউরোপগুলোতে একটা রাইট উইং যারা, তাদের একটা জোয়ার আছে, ক্ষমতায় অলরেডি চলে আসছে। একটা বিশ্বব্যাপী জোয়ারের মতো এটা আফগানিস্তানে, সিরিয়াতে, আমাদের এখানে। তো আমার কাছে মনে হয় যে সমাজতন্ত্র যেরকম একটা জোয়ার ছিল 40 বছর 50 বছর ওয়েভ, একটা ঢেউ থাকে, এই ধর্মের ঢেউটা আসছে, এটা আমাদেরকে 40 বছর সহ্য করতে হবে, তারপরে এই ঢেউটা আবার ডাই ডাউন হয়ে যাবে, তখন নতুন একটা ঢেউ আসবে। মানে আমি দেখি কি পৃথিবীর বয়স 450 কোটি বছর, এই 10 বছর 20 বছর দিয়ে সমাজকে, রাষ্ট্রকে মূল্যায়ন করা ঠিক না, একটা দীর্ঘ সময় ধরে দেখতে হবে। এটা ওয়েব, এই ওয়েবটা ফ্যাশনের মধ্যে। আপনি একসময় ঢোলা প্যান্ট পরতাম, তারপর চোস্ট প্যান্ট, আবার ঢোলা, দেখেছেন বিবর্তন না? আমার ইডিওলজিক্যাল এরকম বিবর্তনটা আসে, এই ঢেউয়ের সঙ্গে জাস্ট আমাদেরকে একটু কোপ আপ। নির্বাচনী এই আলাপ করতে গিয়ে আমরা কিছু সমাজতাত্ত্বিক আলাপও করলাম। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও।